কমিশনার হাবিব সহ 8 জন, 4 জনকে ট্রাইব্যুনালে হাজির। রোগী ভর্তি হলো, মিলছে না সিট। অসহযোগিতার অভিযোগ স্টাফদের বিরুদ্ধে, লম্বা লাইনে ভোগান্তিতে বয়োজ্যেষ্ঠ ও গুরুতর অসুস্থরা, নানা সংকটে জাতীয় চক্ষু হাসপাতাল। পানি নামলেও ফুটে উঠছে ক্ষতচিহ্ন। ফেরিতে আশ্রয় কেন্দ্র ছেড়ে বাড়িতে ফিরছেন বাসিন্দারা। এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু এলাকা। ত্রাণ নয়, টেকসই বাঁধের দাবি। পোশাক খাতের কম উৎপাদন খরচ যেন আশীর্বাদ। মার্কিন শুল্কে ভিয়েতনাম সুবিধা পেলেও এগিয়ে বাংলাদেশ। চলমান আলোচনায় শক্ত অবস্থানে থাকার পরামর্শ অর্থনীতিবিদদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। 5 আগস্ট চাংখারপুলে আনাস সহ 6 জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ 8 জনের বিচার শুরুর বিষয়ে আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মুহূর্তে সেখানে আছেন আফজাল হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল, আজকে রাজধানীর চাংখারপুলের যে 6 জনকে হত্যা করা হয়েছিল 5 আগস্ট দুপুরবেলা, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পতনের দিন, এই 6 জনকে হত্যা মামলার আজকে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দিবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এই মামলায় মোট আসামির সংখ্যা 8 জন। এর মধ্যে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব রয়েছেন এবং ঊর্ধ্বতন 4 পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমান হাবিব সহ 4 জনই পলাতক রয়েছেন এবং কনস্টেবল সহ আরও 4 জন কর্মকর্তা এই মামলায় গ্রেফতার রয়েছেন। এই 4 জন যারা পলাতক ছিলেন তাদেরকে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, দেওয়ার পরও তারা হাজির হননি। এরপরেই তাদের পক্ষ থেকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দেওয়া হয় এবং রাষ্ট্রনিযুক্ত আইনজীবী এই 4 জনকে অব্যাহতি চেয়ে একটি আবেদন করেছিলেন। সেই আবেদনের শুনানি হয়েছে এবং সব কিছু বিবেচনা করে আজকে অব্যাহতি চেয়ে করা 4 আসামির আবেদনের বিষয়ে এবং রাষ্ট্রপক্ষ থেকে অর্থাৎ প্রসিকিউশন পক্ষ থেকে এই 8 জনের বিরুদ্ধে বিচার চেয়ে করা আবেদনের বিষয়ে আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এবং এই মামলাটি ফরমাল চার্জ দাখিল করা হয়েছিল 25শে মে তারিখে এবং সে সময় ট্রাইব্যুনালের প্রসিকিউশন জানিয়েছিলেন যে এই 8 জনের নির্দেশেই এবং ঊর্ধ্বতন সাবেক যে কর্মকর্তা ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 4 জন ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে মাঠ পর্যায়ে থেকে এই 4 জন পুলিশ কর্মকর্তা গুলি করে এই আনাস সহ 6 জনকে হত্যা করে এবং শুধুমাত্র আনাস সহ যে 6 জনকে হত্যা করা হয়েছে এবং এই 8 জনের বিরুদ্ধে আরও যে অভিযোগ রয়েছে যে ডিএমপি কমিশনার ওয়্যারলেস বার্তার মাধ্যমে ছাত্রদের ওপর গুলি চালানোর নির্দেশনা দিয়েছেন এবং সেই ওয়্যারলেসের যে বার্তা সেটিও কিন্তু ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে এবং ওইখানে আরও বেশ কয়েকজন পুলিশ সদস্য ছিলেন, সবাইকে কিন্তু আসামি করা হয়নি। প্রসিকিউশন বলছে যারা শুধুমাত্র ল্যাথাল উইপেন ব্যবহার করেছিল, চাইনিজ রাইফেল ব্যবহার করে ছাত্র জনতার উপর গুলি চালিয়েছিল এবং 6 জনকে হত্যা করেছিল, শুধুমাত্র গুলি করেই হত্যা করে ক্ষান্ত হয়নি। গুলি করার পরে যখন একজন পড়ে যাচ্ছিল তখন তারা উল্লাস প্রকাশ করেছিল। এই ধরনের অভিযোগও কিন্তু ট্রাইব্যুনালের প্রসিকিউশন এনেছে। যাই হোক, এই চাংখারপুলের এই মামলাটির আজকে আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর দিকে যাচ্ছে যদি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এর বাইরে আজকে আরও 2 থেকে 3টি মামলা শুনানি হবে। এর মধ্যে কল্যাণপুরের জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে কয়েকজন তরুণকে হত্যার অভিযোগে সাবেক পুলিশ মহাপরিদর্শক KM শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া এবং মিরপুরের একজন পুলিশ কর্মকর্তাকেও হাজির করা হয়েছে। রামপুরার মামলারও আজকে শুনানির দিন ধার্য রয়েছে। এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা চাকরি না পেলে কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে? শেখ হাসিনার এই এক কথায় আওয়ামী লীগ সরকারের পতনের কফিনে যেন শেষ পেরেক ঠুকে দেয়। শিক্ষার্থীদের কটাক্ষ করে দেয়া সেই বক্তব্যের প্রতিবাদে মধ্যরাতেই বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। রচিত হয় সেই ঐতিহাসিক স্লোগান, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। 24 জুলাইয়ের গুরুত্বপূর্ণ এই দিনটি কেমন ছিল জানবো মাইমুনা হায়দার চৌধুরীর প্রতিবেদনে। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন যে রাজাকার নাতিপুতিরা সবকিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে?
14 জুলাই 2024 গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের কটাক্ষ করা এই এক বাক্যে ফুঁসে ওঠে বাংলাদেশ। স্বাধীন বাংলায় নিজেদের ন্যায্য অধিকার চাইতে গেলেই স্বাধীনতা বিরোধী তকমা পাওয়া এ জাতির জন্য নতুন কিছু না হলেও 24-এর লড়াইয়ের রাজাকার উপাধিকে মেনে নেয়নি তারা। তাৎক্ষণিকভাবে তৎকালীন সরকার প্রধানের এমন বক্তব্য প্রত্যাহারের দাবি জানায় শিক্ষার্থীরা। প্রতিবাদ জানাতে রাত 10টা থেকে টিএসসিতে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে রাজপথে নামেন হাজার হাজার শিক্ষার্থী। এ সময় হলের গেটে গেটে বাধা দেয় ছাত্রলীগ, কিন্তু তা রুখতে পারেনি শিক্ষার্থীদের স্রোত। হলের গেট ভেঙে কেউ বা তালা ভেঙে বেরিয়ে আসেন দলে দলে। হলের তালা ভেঙে সেই মিছিলে যোগ দেয় ঢাবির সবগুলো হলের মেয়েরা। মিছিল হয় জাহাঙ্গীরনগর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও, সেখানেও বাধা দেয় ছাত্রলীগ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করলে হামলা চালায় ছাত্রলীগ। শেখ হাসিনার কথা যে এই কোটার সুবিধা কি রাজাকারের মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা পাবে না, তো কি রাজাকারের নাতি নাতনিরা পাবে? তো এই যে কটাক্ষ করা, তীব্র একটা হিংসা বিদ্বেষ পোষণ করা, এই সামগ্রিক চিত্রগুলো একটার পরে একটা এই ঘটনাটাকে একটি যৌক্তিক কোটা সংস্কার আন্দোলন থেকে এক দফার গণঅভ্যুত্থানের দিকে নিয়ে গিয়েছে। এর আগে বেলা 12টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পদযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় শাহবাগ, মৎস্য ভবন হয়ে হাইকোর্ট এবং 0 পয়েন্ট পর্যন্ত ছড়িয়ে যায় শিক্ষার্থীদের অবস্থান। বেলা 1:30টায় 0 পয়েন্টে যান চলাচল বন্ধ হয়ে যায়। বারবার বাধার মুখে পড়লেও শিক্ষার্থীদের গণপদযাত্রা এগোতে থাকে বঙ্গভবনের দিকে। এক পর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যান তারা। এরপর সকল গ্রেডে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেন শিক্ষার্থীদের 12 সদস্যের প্রতিনিধি দল। দাবি মানতে দেয়া হয় 24 ঘন্টার আলটিমেটাম। একই দাবিতে 17 জেলায় পদযাত্রা ও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। কোটা পুনর্বহালের নির্দেশ দিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ও প্রকাশ হয় 14 জুলাই। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। শয্যা সংকটে শেরেবাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল বহির্বিভাগ ও জরুরি বিভাগে রোগী ভর্তি নিলেও দিতে পারছে না সিট। স্টাফদের বিরুদ্ধে আছে অসহযোগিতার অভিযোগ। লম্বা লাইনে দীর্ঘ অপেক্ষায় ভোগান্তিতে পড়ছেন বয়োজ্যেষ্ঠ ও গুরুতর অসুস্থ রোগীরা। হাসপাতাল পরিচালক বলছেন সক্ষমতার 5 গুণ বেশি রোগীর সেবা দিচ্ছেন তারা। মানোন্নয়নে 250 শয্যার এই হাসপাতালকে 500 শয্যায় উন্নীত করার চেষ্টা চলছে। সবকিছু ঠিক থাকলে 2026 সালের জানুয়ারিতে শুরু হবে অবকাঠামোর বর্ধিতকরণের কাজ। শাহিনুর রহমান ও শরীফ রুবেলের তোলা ছবিতে রিপোর্ট করেছেন সাইফুল রুদ্র। 2007 সালে যাত্রা শুরুর পর থেকে 140 জন ডাক্তার ও 240 জন নার্স দিয়েই চলছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল। অথচ গেল 18 বছরে এই হাসপাতালে রোগীর চাপ বেড়েছে 6 থেকে 7 গুণ। চোখের উন্নত চিকিৎসায় দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য হাসপাতালটিকে রেফারেল সেন্টার বলা হলেও এখানে আছে নানা সংকট, রয়েছে রোগীদের নানা অভিযোগ। আজকে সহকারে আপনারা এই ধরেন যে 6 মাস মানে ঘুরতেছে এরকম রোগী নিয়ে ভর্তি তো হইতে পারতেছেন, এটা তো এছাড়া তো কেউ দেখে না। 1 বছর পরে ওনার আর কি অপারেশনটা করব, এখন এইভাবে কিছু করব না। যেখানে আমাদেরকে লাইনে দাঁড় করে রাখা হয় সেখানে পর্যন্ত ফ্যান নেই, এই গরমের ভিতরে দাঁড়িয়ে থাকাটা খুবই কষ্টকর। বয়স্ক রোগীদের সিরিয়ালগুলো অনেক লম্বা থাকে, এখানে অনেক টাইম দাঁড়ায় থাকতে হয়। যে পরিমাণ রোগী আছে ওই তুলনায় ডাক্তার নেই। আমাকে ভর্তি করেছে কিন্তু আজকে হাসপাতালে থাকতে হবে না, কালকে এসে অপারেশন করে আবার 3 ঘন্টা রেখে আবার বাসায় চলে যাব। স্টাফদেরকে একটা কথা জিজ্ঞাসা করলে তারা বিরক্ত বোধ করে, মানে তারা সঠিক তথ্য দেয় না। 6 তলা বিশিষ্ট 3টি ভবন, 9টি বিভাগ, 13টি অপারেশন থিয়েটার ও প্রয়োজনের তুলনায় 1/3 জনবল নিয়ে চলছে হাসপাতালটি। আনুপাতিক হারে আমাদের চিকিৎসক সংখ্যা কম, আমাদের নার্স স্টাফ সবই কম, কিছুটা আমাদের ইনস্ট্রুমেন্টের এখনো অপ্রতুলতা রয়েছে। সংখ্যা যদি আমরা বাড়াইতে পারি তাহলে রোগীরা আরো বেশি পরিমাণে সার্ভিস পাবে বলে আমি বিশ্বাস করি। সংকটের কথা স্বীকার করে প্রতিষ্ঠানটির পরিচালক বলছেন শয্যা বৃদ্ধি ও জনবল দ্বিগুণ করতে এরই মধ্যে সরকারের সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে।
250 বেডের হাসপাতাল অলমোস্ট 100% অকুপেন্সি রেট থাকে। আমরা এই রুগীদেরকে বেডে না রেখে ডে কেস হিসাবে আমরা সার্জারি করে দিই, যাতে করে রুগীরা আমাদের এখান থেকে ফেরত না যায়। ভার্টিক্যাল এক্সটেনশন করার আমাদের একটা পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। ডিপিপি প্রায় আমরা সমাপ্তির পথে। পরিচালক আরও জানান, প্রকল্প বাস্তবায়নে প্রস্তুত করা হয়েছে খসড়া প্রস্তাব। অবকাঠামো বর্ধিতকরণে প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে 420 কোটি 20 লাখ টাকা। হাসপাতালের 6 তলা বিশিষ্ট 3টি ভবন বাড়িয়ে করা হবে 10 তলা। কাজ শুরু হবে 2026 সালের জানুয়ারিতে, আর প্রকল্প বাস্তবায়নে সময় লাগবে 2 বছর। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। ফেনীর বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে পানি কমার সঙ্গে সঙ্গে দৃশ্যমান হচ্ছে ক্ষতচিহ্ন। অসহায় দিন কাটছে দুর্গতদের। পানি নামতে থাকায় নিজ বাড়িতে ফিরতে শুরু করেছে আশ্রয়কেন্দ্রে থাকা মানুষরা, তবে বেশিরভাগেরই ঘরে ফেরার মতো অবস্থা নেই। ছাগলনাইয়া সদর ও দাগনভূঞার 112 গ্রামের অধিকাংশ ঘরবাড়ি পানিতে তলিয়ে থেকে নষ্ট হয়ে গেছে। এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন বেশ কয়েকটি এলাকা। এদিকে মুহুরী, কুহুয়া ও সিলোনিয়া নদীর 36টি অংশে ভাঙন দেখা দিয়েছে। সেগুলো মেরামতে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। এই মুহূর্তে ফুলগাজীর আনন্দপুর এলাকায় আছেন রিপোর্টার আতিয়া সজল, যাচ্ছি তার কাছে। টানা বর্ষণ এবং ভারতের উজান থেকে নেমে আসা যে পাহাড়ি ঢল, সে পাহাড়ি ঢলের পানি তোড়ে গত 7 জুলাই ফেনীতে যে মুহুরী নদী এবং কহুয়া সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রায় 36টি স্থানে ভেঙেছিল। সে ভাঙা স্থান দিয়ে যে পানি প্রবেশ সেটি কিন্তু অব্যাহত ছিল এবং পানি কিছুটা কমতে শুরু করেছিল গত বৃহস্পতিবার থেকে। সেই বৃহস্পতিবার থেকে পানি কমলেও আমরা দেখতে পাচ্ছি যে কিন্তু বাড়িঘর থেকে পানি কিছুটা নামলেও অনেক জায়গায় এখনও তলিয়ে আছে। আমরা এই মুহূর্তে রয়েছি ফেনীর ফুলগাজী উপজেলার দক্ষিণ আনন্দপুর গ্রামের দুলাগাজী বাড়ির সামনের একটি সড়ক দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে এই 3-4টি গ্রামের ফেনী জেলার সাথে এবং ফুলগাজী উপজেলার সাথে তাদের প্রধান যোগাযোগের মাধ্যম, সেটি কিন্তু এই রাস্তাটি ভেঙে গেছে এবং পুরোপুরি এই 3-4টি গ্রামের মানুষ অনেকটা যোগাযোগ বিচ্ছিন্ন বলা চলে এবং তারা দাবি জানিয়েছেন এই ধরনের সড়ক যাতে দ্রুত সচল করে তাদের চলাচলের উপযোগী করে। শুধু এই জায়গাটিতে নয়, এই বন্যার ফলে যে পানি যদিও নামতে শুরু করেছে, কিন্তু ইতিমধ্যে বন্যার পানি যে ক্ষতি করে গিয়েছে তা আসলে অপূরণীয়। এখনও অবকাঠামোগত বা সড়কের পুরোপুরি যে কত ক্ষতি হয়েছে তা কিন্তু সড়ক বিভাগ নিরূপণ করতে পারেনি, তবে নিরূপণের কাজ চলছে। তবে কৃষি বিভাগ যেটা জানিয়েছে, প্রায় 5,500 হেক্টরের মতো ফসলি জমি নষ্ট হয়েছে এবং মৎস্য বিভাগ জানিয়েছেন তাদের প্রায় 2,000 থেকে 2,500 পুকুর ঘের মাছ তলিয়ে তাদের প্রায় 9 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে এবং প্রাণী সম্পদেও ক্ষতি হয়েছে ব্যাপক। এবং অনেক জায়গায় দেখছেন এখন গবাদি পশু চড়ানোর মতো কোনো পরিস্থিতি নেই। অনেকের খড় বা যেগুলো ছিল গোখাদ্য এগুলো নষ্ট হয়ে গিয়েছে। সর্বোপরি এখন গ্রামগুলো থেকে পানি নামলো গত কয়েকদিন বৃষ্টি না হওয়ায় গত 3-4 দিন মানুষ কিছুটা স্বস্তিতে ছিল এবং মুহুরী নদীর পানি বিপদসীমায় থাকায় তারা কিছুটা স্বস্তি মিললেও এখনও যে সকল পানি উঠেছে সে সকল পানি জেলার বা উপজেলার বিভিন্ন নদী নালা খাল বিভিন্নভাবে দখল হয়ে যাওয়ায় এ সকল পানি নিষ্কাশন হচ্ছে না এবং ফেনীবাসী দাবি জানিয়েছেন এ সকল দখলকৃত নদী নালা খাল যাতে পুনরুদ্ধার করে তাদেরকে কিছুটা স্বস্তি দেয়। অন্যদিকে আজ সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, আকাশেও কালো মেঘের ঘনঘটা এবং এই কালো মেঘ দেখে বা এই বৃষ্টি শুরু দেখে যারা বন্যা কবলিত তারা আরও আতঙ্কিত হয়ে পড়ছেন। তারা কেননা হচ্ছে এই বাঁধগুলো যে 36টি পয়েন্টে ভেঙেছে, অনেক বড় বড় ভাঙন, কোনো ভাঙন 10 থেকে 70 মিটার, সেগুলো এখনও খোলা রয়েছে, সেখান থেকে পানি ঢোকা অব্যাহত রয়েছে। এখন বৃষ্টি হলে ভারতের উজান থেকে যদি আবারও পানি আসে তাহলে আবারও বন্যার কবলে, ভয়াবহ বন্যার কবলে পড়ার একটি সংখ্যা স্থানীয়দের মধ্যে কাজ করছে। এই ছিল আমার কাছে এখান থেকে বন্যার সব শেষ। মার্কিন শুল্কে ভিয়েতনাম কিছুটা সুবিধা পেলেও কম খরচে উৎপাদনে এগিয়ে রয়েছে বাংলাদেশ। একইভাবে মার্কিন বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় প্রতিযোগী দেশ চীন ভারত থেকে পোশাকের ক্রয়াদেশ বাড়ালে গুনতে হবে বাড়তি দাম, কারণ সেসব দেশের সর্বনিম্ন মজুরি বাংলাদেশের চেয়ে বেশি। এমন হিসাব কষে অর্থনীতিবিদরা বলছেন মার্কিনরা সাশ্রয়ী মূল্যে পোশাক চাইলে বিকল্প নেই বাংলাদেশের।
আবারও বৈঠকে বসার আশ্বাসে মত দ্বিমতে 11 জুলাই শেষ হয়েছে বাংলাদেশ মার্কিন দ্বিতীয় দফার শুল্ক আলোচনা। এরপরেই সামনে এসেছে এখন পর্যন্ত ট্রাম্পের আরোপ করা 35% শুল্ক কার্যকর হলে মার্কিন বাজারে কি টিকে থাকতে পারবে বাংলাদেশ? প্রথমেই আসা যাক তৈরি পোশাক শিল্পে। গেল বছর বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রফতানি করা $840 কোটি আয়ের মধ্যে 735 কোটি এসেছে তৈরি পোশাক থেকে। বাজারটিতে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিযোগী চীন, ভিয়েতনাম। আমাদের জন্য খুব বেশি পরিমাণ ভয়ের কোনো কারণ নাই, কারণ আমাদের অনেক কষ্ট বেশি হইলেও আমাদের কিছু কিছু কষ্ট কম, সব মিলে আমরা একটা প্রতিযোগিতামূলক জায়গায় থাকবো। তথ্য বিশ্লেষণ বলছে 20% মার্কিন শুল্ক নিয়ে বাংলাদেশের চেয়ে কিছুটা সুবিধাজনক অবস্থানে থাকলেও উৎপাদন খরচে পিছিয়ে রয়েছে ভিয়েতনাম। কারণ বাংলাদেশে যেখানে সর্বনিম্ন মাসিক মজুরি $113, ভিয়েতনামে অঞ্চলভেদে রয়েছে $140 থেকে $200। একইভাবে ভারতের শুল্ক 26% হলেও মজুরি রয়েছে $148 থেকে $182। এ অবস্থায় অর্থনীতিবিদরা বলছেন, যতটা সস্তা দামে বাংলাদেশি পোশাক পায় যুক্তরাষ্ট্র, এই মানের পোশাক এর চেয়ে কম দামে পাবে না আর কোনো দেশে। তাই শুল্ক আলোচনায় বাংলাদেশকে শক্ত অবস্থানে থাকার পরামর্শ তাদের। তড়িঘড়ি করে কোনো ধরনের ছাড় আমাদের দেওয়া উচিত না, বেসিক প্রিন্সিপালের খুব বেশি বিপরীতে গিয়ে। কিছু টুকটাক যেখানে আমার মনে হয় কাছাকাছি আছে, অন্য দেশের সাথে মোটামুটি আমেরিকা বা সেখানে কিছু আমদানি বাড়ানোর শুল্ক অ্যাডজাস্টমেন্টের ব্যবস্থা করা যেতেই পারে। এদিকে ব্রিক্সের সদস্য হয়ে ভারত ও চীনে বাড়তি 10% শুল্ক আরোপ করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। চট্টগ্রামে দখলে যাওয়া 40 একর জমি উদ্ধারে দ্বিতীয় দিনের মতো অভিযান পরিচালনা করছেন পানি উন্নয়ন বোর্ড। এই মুহূর্তে বাংলা বাজার এলাকায় আছেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছি তার কাছে। পার্থ, দ্বিতীয় দিনের মতো পানি উন্নয়ন বোর্ডের যে উচ্ছেদ অভিযান, সেই উচ্ছেদ অভিযান কিন্তু ঠিক সকাল 10টায় শুরু হয়েছে এবং আমরা দেখছি এই মুহূর্তে আমরা আছি বাংলা বাজার এলাকায়। আসলে 3 দিনের যে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান, ওই উচ্ছেদ অভিযানে কিন্তু জেলা প্রশাসনের 3 জন ম্যাজিস্ট্রেট কিন্তু একসাথে কাজ করছেন। সেই সাথে সেনাবাহিনী, পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরাও কিন্তু একসাথে যৌথভাবে এই উচ্ছেদ অভিযানে সহায়তা করছে। মূলত আমরা যে জায়গাগুলোতে এখানে দাঁড়িয়ে আছে, এটি হচ্ছে চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতের পার্শ্ববর্তী সাগর উপকূলবর্তী এলাকা। বাংলা বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত প্রায় বিস্তীর্ণ এলাকা আসলে অবৈধভাবে দখল হয়ে আছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন প্রথম দিনের যে উচ্ছেদ অভিযান, সেই উচ্ছেদ অভিযানে 15 একর জায়গা উদ্ধার করা হয়েছে এবং আজকে সকাল 9টা বা কিংবা 10টা থেকে 5টা পর্যন্ত যতটুকু সম্ভব তাদের ততটুকু জায়গা উদ্ধার করা হবে। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন, বিগত প্রায় 30 থেকে 40 বছর ধরে আসলে এই জায়গাগুলো দখল করে রাখা হয়েছে এবং বিভিন্ন ধরনের স্থাপনা গড়ে তোলা হয়েছে। বিশেষ করে ইয়ার্ড, ব্যক্তি মালিকানাধীন বিভিন্ন জায়গা কিংবা এই যে বন্দর থেকে যে গাড়িগুলো বের হয়, বিশেষ করে কাভার্ড ভ্যান থেকে শুরু করে যে ট্রাকগুলো আছে, সবগুলো রাখার যে স্থান, সেগুলো কিন্তু এই আমরা দেখছি বাংলা বাজার এলাকার যে বিস্তীর্ণ এলাকা, সমুদ্র উপকূলের পাশে যে এলাকাগুলো, সেখানেই কিন্তু আসলে অবৈধভাবে জায়গা দখল করে রাখা হয়েছে এবং বলা হচ্ছে যারা প্রভাবশালী চক্র রয়েছে, সেই প্রভাবশালী চক্রই কিন্তু দীর্ঘদিন থেকে তারা ব্যবসা করছে অবৈধভাবে পানি উন্নয়নের বোর্ডের জায়গা দখল করে। তো সেক্ষেত্রে সকাল থেকে আমরা দেখছি আজকে কিন্তু বুলডোজার, এক্সকাভেটর ব্যবহার করে একে একে কিন্তু গুড়িয়ে দেওয়া হচ্ছে প্রতিটি স্থাপনা এবং আমরা দেখেছি বেশ বড় কয়েকটি স্থাপনা কিন্তু এখানে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং বাকি যেসব স্থাপনা আছে সেসব স্থাপনাও কিন্তু একে একে গুড়িয়ে দেওয়া হবে। তবে আমরা দেখেছি স্থাপনা সরিয়ে দেওয়ার পর বিভিন্ন সময় সেগুলো আবার কিন্তু দখল হয়ে যায়। সেক্ষেত্রে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা যারা রয়েছেন তারা আমাদেরকে বলছেন এখানে সংরক্ষণের ব্যবস্থা করা হবে, এখানে কাঁটাতারের বেড়া দেওয়া হবে, ভবিষ্যতে যাতে কেউ এইসব জায়গা দখল করতে না পারে সেই জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের বাংলা বাজার এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে। বরগুনায় জেলা নির্বাচন অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পুড়ে গেছে ভোটার তালিকা, ল্যাপটপ এবং প্রিন্টার। ফায়ার সার্ভিস জানায় সোমবার সকাল 7টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে জেলা নির্বাচন অফিসের 2য় তলার একটি কক্ষে আগুন লাগে। পরে নির্বাচনের অফিসের কর্মী এবং ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় ভোটার তালিকা, একটি ল্যাপটপ এবং প্রিন্টার পুড়ে গেছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা।
প্রায় 20 মিনিট যাবত আগুন জ্বলতে। সময় সংবাদ, দেশের বাইরের খবর। গাজায় গেল 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছে 74 জন ফিলিস্তিনি, আহত হয়েছেন অনেকে। জ্বালানি অবরোধের কারণে সম্পূর্ণ ভেঙে পড়েছে গাজার পানি সরবরাহ। চালায় নেতানিয়াহু বাহিনী, ঘটে হতাহতের ঘটনা। এদিকে জ্বালানি অবরোধের কারণে সম্পূর্ণ ভেঙে পড়েছে গাজার পানি সরবরাহ ব্যবস্থা। চলতি মাসের 2 তারিখ থেকে বন্ধ রয়েছে প্রায় সব ধরনের জ্বালানি প্রবাহ, ফলে বন্ধ হয়ে গেছে পানি বিশুদ্ধকরণ ও বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র। পাশাপাশি গাজার হাসপাতালগুলো এখন কেবল মৃত্যুর প্রহর গুনছে। শিফা হাসপাতালের পরিচালক জানান, দ্রুত জ্বালানি না আসলে সমস্ত চিকিৎসা কার্যক্রম বন্ধ হয়ে যাবে। নবজাতক ইনকিউবেটর, অপারেশন থিয়েটার, আইসিইউ সবই অচল হয়ে পড়েছে। ওষুধের ঘাটতিও ভয়াবহ মাত্রায় পৌঁছেছে বলে জানান তিনি। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিয়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারী স্টিভ উইটকফের প্রস্তাবে তিনি সম্মত ছিলেন, তবে হামাস তা প্রত্যাখ্যান করেছে। অনলাইনে পোস্ট করা এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, প্রস্তাবটি তারা গ্রহণ করেছে। পরে মধ্যস্থতাকারীদের সংশোধিত সংস্করণও মেনে নেওয়া হয়েছে, কিন্তু হামাসই তা ফিরিয়ে দিয়েছে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শুরুর বিষয়ে আদেশ। আজ আসামি সাবেক ডিএমপি কমিশনার হাবিব সহ 8 জন, 4 জনকে ট্রাইব্যুনালে হাজির। রোগী ভর্তি হলো, মিলছে না সিট। স্টাফদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ। লম্বা লাইনে ভোগান্তিতে বয়োজ্যেষ্ঠ ও গুরুতর অসুস্থরা, নানা সংকটে জাতীয় চক্ষু হাসপাতাল। এবং পানি নামার পর ফুটে উঠছে ক্ষতচিহ্ন। ফেনীতে আশ্রয় কেন্দ্র ছেড়ে বাড়িতে ফিরছেন বাসিন্দারা। এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা। ত্রাণ নয়, টেকসই বাঁধের দাবি। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।